নমস্কার উড বি টিচার্স, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার আর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। এই প্ল্যাটফর্মে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9 এর একটি ডেমনস্ট্রেশন নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসে আমরা 9 এর জীবন বিজ্ঞানের একটি টপিক, যেটা তৃতীয় অধ্যায়ে রয়েছে, আমাদের যে জৈবনিক প্রক্রিয়া, সেই জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত যে পুষ্টি, সেই পুষ্টিরই একটা অংশ হলজৈবিক পুষ্টি। সেই হলজৈবিক পুষ্টি সম্পর্কে একটি ছোট্ট ডেমো দেব। তো এই ডেমোটিতে আপনাদের কোনো রকম ত্রুটি বা খামতি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই জায়গাগুলো আরো ইমপ্রুভ করলে ভালো হতো। এবং আপনাদের যদি এই ডেমোটি ভালো লেগে থাকে এটিতে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের ডেমনস্ট্রেশন। তো সবার প্রথমে আমরা যেখানে ইন্টারভিউ বোর্ড, সেখানে আমরা অনুমতি চেয়ে নেব। ঠিক একই রকম ভাবে এখানে আমরা শুরু করছি। চলুন। স্যার এবং ম্যাডাম, আমাদের এই অবস্থানটিকে আমি কি একটি কাল্পনিক শ্রেণীকক্ষ হিসেবে গণ্য করতে পারি? ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসছো তো? আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে আমরা যে খাওয়া দাওয়া করছি, সেই খাওয়া দাওয়া করার পর সেই খাবারটার কি হয়? ঠিক বলেছো অর্চনা, না খাবারটা খাওয়ার পর আমরা আলটিমেটলি শক্তি পাই। কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে আমরা খাবার খাওয়ার পর যে শক্তি পাচ্ছি সেটা একটি ধাপে হয় না, সেটি বেশ কয়েকটি ধাপে হয়। যেমন আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে পুষ্টি বলতে কি বোঝায়, অর্থাৎ যে প্রক্রিয়ায় আমরা খাবার থেকে আলটিমেটলি খাদ্য গ্রহণ করছি, তার পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে এবং আলটিমেটলি আমরা শক্তি পাচ্ছি, সেই সামগ্রিক প্রক্রিয়াটাকে আমরা পুষ্টি বলছি। এবং যার ফলে আমাদের দেহের ক্ষয়পূরণ হচ্ছে, আমরা শক্তি পাচ্ছি, তাই তো? এবং এই যে পুষ্টি পদ্ধতি, এটা এক একটা জীবের ক্ষেত্রে এক এক রকমের হয়। যেমন তুমি ভাবে একটা ছত্রাক বা ব্যাঙের ছাতা, আমরা যেটাকে বলি অ্যাগারিকাস, সে একটা মৃত বস্তুর উপর বেঁচে থাকে এবং সে সেই মৃত বস্তু থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করে এবং বেঁচে থাকে। আমরা কি কোনো মৃত খাদ্যবস্তু থেকে খাদ্য গ্রহণ করি? উত্তর হচ্ছে না। আমাদের যে পুষ্টি পদ্ধতি, অর্থাৎ প্রাণীদের যে পুষ্টি পদ্ধতি, সেটা একটু আলাদা রকম। এবং প্রাণী বলতে উন্নত প্রাণীদের। আজকের ক্লাসে আমরা বুঝবো যে উন্নত প্রাণীরা কিভাবে সেই খাবার থেকে আলটিমেটলি শক্তি পায়। এবং আমরা আজকের ক্লাসে আমরা তোমাদের এই নবমের যে জীবন বিজ্ঞান, এই নবমের জীবন বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের পুষ্টির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হলজৈবিক পুষ্টি। তো হলজৈবিক পুষ্টি বলতে কি বোঝায় আমাদের সেটা ফার্স্ট বোঝা জরুরি। তো আমরা আগের ক্লাসে দেখেছি যে একটা ছত্রাক, সে মৃত বস্তু থেকে খাদ্য গ্রহণ করছে, অর্থাৎ মৃত বস্তুর উপাদান সে সরাসরি শোষণ করছে এবং সেখান থেকে পুষ্টি লাভ করছে। হলজৈবিক পুষ্টি বলতে বোঝায় যে পুষ্টি পদ্ধতিতে আমরা 5টি ধাপ পাবো। কি কি ধাপ পাবো? একটি হচ্ছে খাদ্য গ্রহণ, অর্থাৎ জীব সেই বস্তুটিকে গ্রহণ করবে, খাদ্য বস্তুটিকে গ্রহণ করবে। পরের ধাপ হচ্ছে পরিপাক, তারপরের ধাপ হচ্ছে শোষণ, চতুর্থ ধাপ হচ্ছে আত্তীকরণ এবং পঞ্চম ধাপ হচ্ছে বহিষ্করণ। এই 5টি ধাপে যদি কোনো প্রাণীর পুষ্টি সম্পন্ন হয়, তখন সেই প্রাণী পুষ্টির পদ্ধতিকে বলা হয় হলজৈবিক পুষ্টি। এখন আমরা যদি এই ধাপগুলোকে একটু ভালো করে লক্ষ্য করি, যে তাহলে কি হয়, এবং আমাদের নিজেদের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে যে পুষ্টি পদ্ধতি, সেটাকেও বলতে পারবে কি পদ্ধতি? অবশ্যই সেটি হচ্ছে হলজৈবিক পুষ্টি পদ্ধতি। তার কারণ আমাদের ক্ষেত্রে আমরা খাদ্যবস্তুকে ফার্স্ট গ্রহণ করি, তার পরিপাক হয়, শোষণ হয়, আত্তীকরণ হয় এবং যেটা অপাচ্য অংশ সেটার বহিষ্করণ হয় এবং তার ফলে আমাদের দেহে পুষ্টি লাভ হয়। তো সবার প্রথমে আমরা একে একে বুঝি যে আমরা খাদ্য গ্রহণ করি কিভাবে। না, আমরা খাদ্য গ্রহণ করি মুখবিবরের মাধ্যমে, অর্থাৎ সেই খাদ্যবস্তুটা গৃহীত হয় কোন দিকে? মুখবিবরের মাধ্যমে আমরা খাদ্যবস্তুটাকে গ্রহণ করি এবং সেই খাদ্যবস্তুটাকে আমরা বারবার চিবুই, অর্থাৎ চর্বণ করি। এবং দেখবে কথায় বাড়িতে বলে যে ভালো করে চিবিয়ে খা। কেন বলে? তার কারণ হচ্ছে ভালো করে তুমি চিবিয়ে খেলে সেই খাবারের সাথে ভালো করে লালারস মিশ্রিত হবে, যেটা খাদ্যের পরিপাক তথা খাদ্যের ভাঙনে সাহায্য করে। এবং তাহলে খাদ্যবস্তু গৃহীত হচ্ছে কোথায়? খাদ্যবস্তু গৃহীত হচ্ছে মুখবিবরে।
এবং সেই মুখবিবরে গৃহীত হওয়ার পর সেই খাদ্যবস্তুটা লালারস মিশ্রিত হচ্ছে এবং এই মুখবিবরে মূলত যে শর্করা জাতীয় খাবার সেটার পরিপাক ঘটে। তারপর কি হয় না, সেই খাবারটা চলে আসে আমাদের পাকস্থলিতে, গ্রাসনালী এবং গলবিলের সাহায্যে চলে আসে কোথায়, আমাদের পাকস্থলিতে। এবং এই যে লালারসের মাধ্যমে খাদ্যবস্তুর ভাঙন ঘটছে, অর্থাৎ যেটা জটিল খাদ্যবস্তু, অর্থাৎ তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ, সেই কার্বোহাইড্রেটটা ভেঙে আলটিমেটলি গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ যেটা জটিল শর্করা সেটা সরল শর্করায় পরিণত হচ্ছে, যেটা প্রোটিন সেটা ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, যেটা ফ্যাট সেটা ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াটিকে বলা হয় পরিপাক। তাহলে খাদ্য গ্রহণের পরবর্তী ধাপ কি, পরিপাক। এবং এই পরিপাক কোথায় কোথায় হচ্ছে না, মুখবিবরে মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক ঘটে। পরবর্তী পরিপাক হয় পাকস্থলিতে এবং এই পাকস্থলিতে মূলত প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। তারপর সেই খাবারটা চলে আসছে কোথায় না, তারপর সেই খাবারটা চলে আসছে আমাদের ক্ষুদ্রান্তে, একটা সরু নালীতে। এবং সেই ক্ষুদ্রান্তের আমরা জানি তিনটে অংশ, একদম প্রথম অংশটাকে বলে ডিওডিনাম, দ্বিতীয় অংশটাকে বলা হয় জেজুনাম এবং একদম পরবর্তী লাস্ট অংশটাকে বলা হয় ইলিয়াম। এবং এই ক্ষুদ্রান্তে আমরা দেখতে পাবো খাদ্যবস্তু যেটা ভাঙে গেছে, যেটা পরিপাক হয়ে গেছে, সেটা ক্ষুদ্রান্তের অভ্যন্তরে এরকম বেশ কিছু আঙুলের মতো প্রবর্ধক থাকে, যেগুলোকে বলা হয় ভিলাই। সেই ভিলাইয়ের মাধ্যমে শোষিত হচ্ছে। অর্থাৎ খাদ্যবস্তুর শোষণ হয় কোথায় না, খাদ্যবস্তুর শোষণ হয় আমাদের ক্ষুদ্রান্তে। শোষণ বলতে কি বোঝায় সেটা একটু ভালো করে বোঝা জরুরি। শোষণ বলতে বোঝায় যে প্রক্রিয়াতে এই যে পৌষ্টিক তন্ত্রের যে পরিপাক নালী, এই পরিপাক নালী থেকে খাদ্যবস্তুটা চলে যাচ্ছে রক্তে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শোষণ। এবং এই ভিলাইয়ের মাধ্যমে খাদ্যবস্তুটা ছিল কোথায়, খাদ্যবস্তুটা ছিল আমাদের পরিপাক নালীর অভ্যন্তরে, সেটা ভিলাই দ্বারা শোষিত হয়ে চলে যাচ্ছে কোথায়, আমাদের রক্তস্রোতে অর্থাৎ শিরাতে। এরপর যেটা অপাচ্য অংশ, খাদ্যবস্তুর যেটা অপাচ্য অংশ, অর্থাৎ যেটা পরিপাক হয়নি, সেই পরিপাক হয়নি সেই অংশটা চলে যাচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্রের পরবর্তী অংশ, অর্থাৎ পরিপাক নালীর পরবর্তী অংশ, ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ, যেটাকে বলা হয় বৃহদন্ত্র। এবং এই বৃহদন্ত্রে আমরা দেখব যেটা খাদ্যের অপাচ্য অংশ সেটা গিয়ে জমা হচ্ছে এবং সেখানে উইথ দ্য হেল্প অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা দেখতে পাবো সেই খাদ্যবস্তু যেটা অপাচ্য অংশ সেটা বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা পরিণত হচ্ছে আলটিমেটলি মলে, এবং যেটা মলাশয়ে মল রূপে সঞ্চিত থাকছে এবং ইচ্ছা মতো একজন প্রাণী সেটা বাইরে বের করে দিচ্ছে দেহের বাইরে, যেটাকে বলা হচ্ছে বহিষ্করণ। এবং যেটা পরিপাক হয়েছে, অর্থাৎ যে খাবারটা রক্তে শোষিত হয়েছিল, সেটা চলে যাচ্ছে কোথায় না, সেটা চলে যাচ্ছে কোষের ভিতরে। অর্থাৎ যেটা পরিপাক নালী থেকে রক্তে চলে গেছিল ভিলাইয়ের মাধ্যমে, সেই খাবারটা যে প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করছে এবং কোষের প্রোটোপ্লাজমের অংশে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে আত্তীকরণ। অর্থাৎ আত্তীকরণ কিন্তু পরিপাক নালীর মধ্যে ঘটে না। আত্তীকরণ হয় কোথায়, আত্তীকরণ হচ্ছে রক্ত থেকে সেই সরল খাদ্যবস্তুটা চলে যাচ্ছে কোষের অভ্যন্তরে এবং সেই কোষের অভ্যন্তরে গিয়ে সেই খাদ্যবস্তুটা ভেঙে যাচ্ছে এবং বিপাকের ফলে আলটিমেটলি আমরা শক্তি পাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে হলজৈবিক পুষ্টি কিন্তু একদমই সরল পদ্ধতি নয়, এটা একটি জটিল পদ্ধতি যেখানে 5টি পর্যায় রয়েছে। কি কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এবং যার মাধ্যমে একটি প্রাণী তার পুষ্টি লাভ করতে পারছে। তোমরা আমাকে এবার বলো যে কুকুর যে প্রাণী, কুকুরের ক্ষেত্রে কি ধরনের পুষ্টি পদ্ধতি দেখা যায়? সুমন বলো। একদম ঠিক বলেছো সুমন, সেটি হচ্ছে কুকুরের ক্ষেত্রেও আমরা হলজৈবিক পুষ্টি পদ্ধতি দেখতে পাই। আমরা মূলত উন্নত প্রাণীতে, আমরা প্রতিটি উন্নত প্রাণীতে আমরা হলজৈবিক পুষ্টি পদ্ধতি দেখতে পাই। এবং আমরা যে পুষ্টি পদ্ধতির বিভিন্ন ভাগ করেছিলাম, যেটা মৃতভোজী, পরভোজী,
মৃতজীবী মিথ্যজীবী সেগুলোর সাথে হলোজৈবিক পুষ্টির পদ্ধতির কিন্তু প্রধান পার্থক্য হচ্ছে এই হলোজৈবিক পুষ্টি একটি পর্যায়ে সম্পন্ন হয়নি, এটি 5টি পর্যায়ে সম্পন্ন হয় এবং সেগুলি হচ্ছে খাদ্য গ্রহণ বলো, পরিপাক, শোষণ এবং সেই শোষিত খাদ্যবস্তুর এরপর আত্তীকরণ হয় এবং যেটা অপাচ্য অংশ খাদ্যের সেই অপাচ্য অংশের বহিষ্করণ হয়। তাহলে আজকের ক্লাসে আমরা হলোজৈবিক পুষ্টি কি এবং সেটি কোথায় হয় সেটি জানলাম এবং পরের ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। তো চলো, সকলকে ধন্যবাদ।